নমস্কার বন্ধুরা, সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা আপনাদের ধারাবাহিকভাবে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময়। আজ অষ্টবিংশ পর্ব। চলুন শুরু করা যাক। হীরেমণির বাড়িতে এসে জগমোহন সরকার কেঁদে একেবারে বুক ভাসিয়ে দিচ্ছেন। নেশাটি বেশ জমেছে, রাত্রিও গভীর। এই সময় জগমোহনের হঠাৎ দেশের মানুষের দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায়। হৃদয়টা উথালি পাথালি করে। বিশেষত অবলা জাতির অসহায় অবস্থা দূর করার জন্য আজও কিছু করা গেল না। অবলারা এখনো অবলাই রয়ে গেল। জগমোহন সরকার ফিমেল উদ্ধারের জন্য সেই কবে থেকে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কেউ তাকে মদত দিল না। হেয়ার সাহেব মারা যাবার পর সব ধামাচাপা পড়ে গেছে আবার। জগমোহন সরকার মেয়েদের স্কুল খোলবার জন্য নিজে জায়গা দিতে প্রস্তুত আছেন, কিন্তু ছাত্রী পাওয়া যাবে কোথা থেকে? পাড়াপড়শিরা কেউ রাজি নয়। সবাই ও কথা শুনে হেসে উড়িয়ে দেয়। কেউ কেউ আবার দাঁত কিরমির করে। জগমোহন সরকার শুনেছেন যে বারাসাতে নাকি মেয়েদের জন্য স্কুল খোলা হয়েছে একটি। উত্তরপাড়ার রাজা রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ও স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছেন। অথচ এত বড় শহর কলকাতা, সেখানে ভদ্র হিন্দু পরিবারের মেয়েদের পড়াশোনার কোনো ব্যবস্থা এখনো হলো না। সাহেব মেমরা এর আগে যে কয়েকটা স্কুল খুলেছে, সে সব জায়গাতেই শুধু কচি কচি মেয়েদের ভুলিয়ে ভালিয়ে খ্রিস্টান করে নেওয়া হয়েছে। যিশু ভজনা না করলে নাকি লেখাপড়া হয় না। কলকাতায় প্রথম অখ্রিস্টানি বিদ্যালয় স্থাপনের কৃতিত্ব জগমোহন নিতে চান। জগমোহন সরকার বারাঙ্গনা গৃহে কখনো ইয়ারবক্সীদের নিয়ে আসেন না। এসব জায়গায় তিনি গোপনে একা আসাই পছন্দ করেন। তার ধারণা, তার নিজস্ব কোচম্যান এবং এক অতি বিশ্বস্ত ভৃত্য ছাড়া তার এই অভিযানের কথা আর কেউ জানে না। জগমোহন বললেন, বুঝলি হিরে, এতখানি জন্ম আমার বৃথায় গেল, কিছুই করতে পারলুম নিকো। উফ উফ। লাল মখমলে মোড়া জাজিমের ওপর হীরেমণি বসে আছে জগমোহনের মুখোমুখি। জগমোহনের এমন স্বভাবের কথা সে ভালোভাবেই জানে। এই বিশাল বপু বাবুটির দুটি বিচিত্র অভ্যেস আছে। প্রথমে ঘরে ঢুকেই তিনি বেশ জোরে একটি উদ্গার তুললেন। এইটি যেন তার তৃপ্তির লক্ষণ। তারপর সুরাপান শুরু করার পরও এই রকম উদ্গার চলতেই থাকবে। সুরাপানের সময় এমন এও এও শব্দে ঢেকুর তুলতে আর কাউকে দেখেনি হীরেমণি। আর শেষের দিকে এই কান্না। জগমোহন সরকারের কান্না শুনলেই হীরেমণি বুঝতে পারে যে আর আধ ঘন্টার বেশি ওর চৈতন্য থাকবে না। হীরেমণি একটি ছোট্ট হাই গোপন করে বলল, আপনি এত কিছু করেছেন, এত বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি। জগমোহন হীরেমণির হাত চেপে ধরে ভেউ ভেউ করে কেঁদে উঠে বললেন, ওরে তাতে কি হয়, তাতে কি হয়? এই তো গেল মাসেই আর একটা বাড়ি কিনলুম, কিন্তু বিষয় সম্পত্তি সবই তো মায়া প্রপঞ্চ, কিছুই সঙ্গে যাবে না। হীরেমণি বলল, আপনি দান ধ্যানও তো কম করেননি। জগমোহন হীরেমণিকে আরো কাছে টেনে এনে বললেন, কার্পণ্য করিনি, যে যা চেয়েছে দিয়েছি। তোকে দিইনি বল, দিনি? তা দিয়েছেন বই কি, সে কথা স্বীকার না করলে আমার পাপ হবে। গেল হপ্তাতেই তোকে এক জোড়া কঙ্কন দিলুম। আমাদের বাড়ির সুরদাসীকে একটা আংটি দিয়েছি, কমলাকে দিয়েছি এক জোড়া চন্দ্রহার। এখন বুঝি কমলার ওপর খুব মন মজেছে? ওরে, সে মাগি বড় দেমাকি, বড় দেমাকি। তোকে কি বলবো, রামকমল সিংহি মোড়ে ভূত হয়ে গেল কবে, আর সে এখনো মাগি বেধবা যে ঢং করে আছে। নাক নেই তার নথ, বেশ্যা আবার বেধবা। কৃত্রিম কোপ দেখিয়ে হীরেমণি নিজেকে জগমোহনের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, কমলার ওপরেই যখন এত টান, তবে আর আমার কাছে আসা কেন? জগমোহন তাকে নিবিড় করে টেনে এনে বললেন, ওরে,
কমলি আলায়দা, তুই আলায়দা। তোর মতন গান কমলি গাইতে পারবে? কমলির গায়ের রং কালো, আর তোর যেন দুধে আলতা। আমি তো পেয়ার করি তোকেই। তবু কমলিকে কেন চাই জানিস? সে ছিল রামকমল সিংহীর মতো একজন বড় মানুষের বাঁধা মেয়ে মানুষ। রামকমল সিংহী মারা গেছে, এখন তার মেয়ে মানুষকে কে নেবে এই নিয়ে একটা হুড়োহুড়ি পড়ে গেছে শহরে, বুঝলি না? রামকমল সিংহীর মেয়ে মানুষকে যে নিতে পারবে তার কতটা মান বাড়বে। আমি ওর বাড়িতে প্রথমে এক ছোড়া চন্দ্রহার পাঠালুম, তা বেশ নিয়ে নিলে। ও মা, তারপর আর আসেই না। দুটো অন্য মাগিকে জুতে দিলে আমার সঙ্গে, সে দুটো যেন শ্যাওড়া গাছের পেতনি। আমি বললুম, কমলাকে ডাকো, তার সঙ্গে দুটো কথা কইব। তা সে পেতনিরা বলে কিনা উনি তো আসবেন না, আজ যে ওনার একাদশী। শোন কথা, এমন কথা শুনলে গা পিত্তি জ্বলে যায় না। এতক্ষণ একটু কান্নাটা থেমেছিল, আবার ফুঁপিয়ে উঠে হিরেমণির বুকে মুখ গুঁজে জগমোহন বলতে লাগলেন, তুই বল হিরে, এটা কি ওর উচিত কাজ হয়েছে? আমার মতো একটা মানি লোককে ফিরিয়ে দিলে। উফ উফ। হিরেমণি আদর করে জগমোহনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আহা গো, মনে বড় লেগেছে। দুঃখ করো না। ওই গতর খাকি সতেক্ষোয়ারি কমলি ঠিক একদিন তোমার পায়ে এসে লুটোবে। ওর থোতা মুখ যদি ভোঁতা না করে দিতে পারি, তাহলে আমার নাম জগমোহন সরকার নয়। আমি জানি বেচা মল্লিকও ওই কমলির কাছে ঘুরঘুর করছে। বেচা মল্লিক আমার ওপর টেক্কা দেবে? বেচা মল্লিক তোমার নখের যোগ্যী নয়। তুই বল হিরে, তুই বল, বেচা মল্লিকের নাম কজনা জানে? সাহেবদের কাছে সুদ খাটিয়ে ওই বড় টাকার গড়মাই হয়েছে ওর। আমি কাগজে আর্টিকেল লিখি, দেশের জন্য এত কাজ করছি, আর ওই কমলি ছুরি আমায় না পুঁচে বেচা মল্লিককে পুঁছবে? কখনো না। তুই দেখিস কমলি। আহা, কমলি কি বললুম, হিরে, তুই তো আমার আসল হিরে মনি, আর ওই কমলিটা ঝুটো মুক্ত। তুই দেখিস, আমি বালিকা বিদ্যালয় খুলে দেশে অক্ষয় কীর্তি রেখে যাব। কি খুলবেন? স্কুল, মেয়েদের জন্য স্কুল। স্কুল? তাহলে সেখানে আমার ছেলেটাকে ভর্তি করে নিন গো। জগমোহন সরকার ধরফর করে উঠে বসে বিস্ময় বিস্ফারিত চক্ষে বললেন, ছেলে? তোর আবার ছেলে হলো কবে? হিরেমণির মুখ থেকে কথাটা হঠাৎ বেরিয়ে গেছে। বারাঙ্গনাদের পুত্র সন্তান থাকতে নেই, থাকলেও বাবুদের সামনে তার কথা উচ্চারণ করা চলে না। কিন্তু হিরেমণির মনের মধ্যে দিন দিন মাতৃভাবটি যেন প্রবল হয়ে উঠছে। যখন তখন ছেলের কথা মনে পড়ে, এমনকি কোনো বাবুর অঙ্গশায়িনী অবস্থাতেও চোখে ভাসতে থাকে তার সন্তানের মুখ। আর হিরেমণির ছেলেটিও দিন দিন হয়ে উঠছে বড় সুন্দর। যেমন তার রূপ তেমনই তার গুণ। বুদ্ধি খুব তীক্ষ্ণ তার ছেলের। এর মধ্যেই পড়াশোনায় বেশ মেধা দেখা যাচ্ছে। রাইমোহন কোথা থেকে একটি মাতালকে ধরে এনে আশ্রয় দিয়েছে বাড়িতে। পেঁচি মাতাল হলেও লোকটি গ্যাটম্যাট করে ইংরেজি বলে মাঝে মাঝে, যাতে বোঝা যায় কিছু বিদ্যে সিদ্ধি আছে তার। পেটখোরাকি আর নেশা দ্রব্য যোগাবার চুক্তিতে সে রোজ সকালবেলা হিরেমণির ছেলে চন্দ্রনাথকে পড়ায়। সুস্থ অবস্থায় সে বেশ বিনীত আর ভদ্র থাকে। সে চন্দ্রনাথকে নিয়ে ইংরেজি শব্দ ঘোষায়। পমকিন, লাউ, কুমড়ো, কুকুম্বার, শশা, ফিলোজফার, বিজ্ঞ লোক, প্লোম্যান, চাষা। ছেলে লেখাপড়া শিখছে দেখে হিরেমণির চোখ কান যেন জুড়িয়ে যায়। এক এক সময় এমন কথাও চিন্তা করে হিরেমণি যে সেই পাপ ব্যবসা ছেড়ে শুধু ছেলেকে নিয়েই থাকবে। সে রাইমোহনকেও জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গা, চাঁদুর যখন এত লেখাপড়া করার শখ, এত ঝোঁক, তা ওকে স্কুলে ভর্তি করে দেওয়া যায় না? রাইমোহন বলেছিল,
স্কুলে ভর্তি হতে গেলেও ওর বাপের নাম শুধুবে। তুই তো আজ ওর বাপের নাম বললিনি। এইসব কথায় মাথায় ঘুরঘুর করছিল বলে হিরেমণি স্কুলের নাম শুনেই ছেলের কথা বলে ফেলেছে। এখন আর কথা ফিরিয়ে নেবার উপায় নেই। সে বলল, আমার ছেলে রয়েছে অনেক দিন। জগমোহন সরকার তবু যেন বিশ্বাস করতে পারছেন না। এতদিন যাওয়া আসা করছেন তিনি এ বাড়িতে, অথচ হিরেমণির যে একটি ছেলে আছে তাই টের পাননি। কত বয়স? তা প্রায় ৮-৯ বছরের হলো। জগমোহন সরকার হিরেমণির আপাদ মস্তক দেখলেন আর একবার। পশ্চিমা স্ত্রীলোকদের মতন হিরেমণি কাঁচুলি ও ঘাগরা পরে আছে আজ। তার উদ্যত স্তন, মসৃণ ত্বক, ধারালো দুটি চোখ ভরা যৌবনা যুবতী সে। তাকে জননী রূপে যেন কল্পনাই করা যায় না। কোথায় থাকে তোর ছেলে? এই বাড়িতেই থাকে, নিচতলায়। দূর, যত সব। আয় আমার কাছে আয়, ঘুম পেয়েছে, তোর কোলে মাথা রেখে এবার আমি ঘুমুবো। হিরেমণি জানে এবার জগমোহনের ঘুমেরই সময়। চোখ জুড়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই সে ছুটি পাবে। জগমোহন হিরেমণির কোলে মাথা রেখে বললেন, তুই আর 5 জায়গায় মুজরো খাটতে কেন যাস? আমি যা দিই তোর তাতে কুলোয় না। কথা না বাড়াবার জন্য হিরেমণি বলল, আচ্ছা, আর যাব না। বোতলে আর ব্র্যান্ডি আছে? দে, আমায় শেষ 1 ঢোক খাইয়ে দে। আপনার স্কুলে আমার ছেলেটাকে ভর্তি করে নিন না। দূর পাগলি, তোর ছেলে লেখাপড়া শিখে কি করবে? সে কি গৃহস্থবাবু হবে নাকি? আমার ছেলে লেখাপড়া শিখলে কুঠিওয়ালেদের মতো আপিসে চাকরি করবে। যেমন তোর কথা, বেশ্যার ছেলে মাথায় কখনো বিদ্যে ঢোকে? বরং তুই ওকে কুস্তি শেখা, লাঠি খেলা শেখা, তাহলে বরং এ পাড়ার গুন্ডোদের সাথে পাল্লা দিতে পারবে। না গো, তার বেশ বুদ্ধি হয়েছে, সে নিজের নাম লিখতে পারে। তো হবে আর কি, যথেষ্ট হয়েছে। তাকে কুস্তি শেখাতে না চাস, ডুগি তবলা বাজাতে শেখা। কেন, আপনার স্কুলে তাকে একবারটি ভর্তি করে দেখুনি না? আরে দূর, আমার স্কুলে কি ছেলেরা পড়বে নাকি? ছেলেদের স্কুল তো গন্ডা গন্ডা নিত্য নতুন গজাচ্ছে, ও নিয়ে আমি মাথা ঘামাই না। আমার স্কুল খুলবো মেয়েদের জন্য। মেয়েরা লেখাপড়া শিখবে? ভদ্র ঘরের মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাবে? ও মা, সে কি কথা গো! সাধ করে কে জাত খোয়াবে? জাত খোয়াবে কেন? দেখবি ঠিক আসবে। কচি কচি ফুটফুটে সুন্দর সুন্দর মেয়েরা, আহা, সব যেন তাজা তাজা ফুল। তারপর হিরেমণির স্তনে মুখ ঘষতে ঘষতে জগমোহন সরকার বলতে লাগলেন, মেয়েদের আমি বড্ড ভালোবাসি রে, বড্ড ভালোবাসি। তাদের আমি জ্ঞানের আলো পৌঁছে দেব। তারা হাসবে, খেলবে, ছুটোছুটি করবে। আহা, আমি বড্ড ভালোবাসি। হিরেমণি ঘুম পাড়াবার জন্য জগমোহনের মাথায় ছোট ছোট চাপড় দিতে লাগলো। জগমোহন জড়িত কণ্ঠে বললেন, একটা গান শোনা, হিরে আমার, বুলবুল আমার। তোর গান শুনলেই আমার মন জুড়োয়, চোখ জুড়োয়। তোর গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। হিরেমণি একটুখানি গুনগুন করে সুর ভেজে গান ধরল। দাঁড়াও দাঁড়াও প্রাণনাথ, বদন ঢেকে যেও না, তোমায় ভালোবাসি তাই চোখের দেখা দেখতে চাই। কিন্তু থাকো থাকো বলে ধরে রাখবো না, আমার কোনো দুঃখের কথা তোমায় বলবো না। তুমি যাতে ভালো থাকো সেই ভালো। গেল গেল বিচ্ছেদে প্রাণ আমারই গেল। জগমোহন সরকার উপুর হয়ে শুয়ে হিরেমণির উড়ুতে চাপড় মেরে মেরে তাল দিতে লাগলেন। তার ঘুম প্রায় এলো এলো। পাশের ঘরের দরজায় একটা মৃদু শব্দ হতেই হিরেমণি তাকালো সেদিকে। দরজাটা ঈষৎ ফাঁক হয়ে গেছে, তার আড়ালে দাঁড়িয়ে আছে রায়মোহন।
রাইমোহন হাত পা নেড়ে ইশারা করছে তার দিকে। হিরেমণি বুঝতে পেরেও দু একবার মাথা নাড়ল। রাইমোহন তবু কোনো ব্যাপারে তাকে জোর করতে চায়। তখন হিরেমণি ওই গান মাঝপথে থামিয়ে অন্য গান ধরল, আরে ঠেকায়। হেরি অবলার দুঃখ ও গুণনিধি, বুঝি গেল তোমার বুক ফেটে, সদরে রইল না আগল ও গুণনিধি, তবু তুমি ঢুকলে সিঁধ কেটে, তুমি জগতের মোহন বংশীধারী, তাই বুঝি ও গুণনিধি, চাই ষোড়শ গোপিনী উপচারী। জগমোহন মুখ ফিরিয়ে বললেন, এ কি গান? হ্যাঁ, এ গান তো কখনো শুনিনি। এ গান কে বাঁধলে? হিরেমণি বলল, কাল এক ভিখিরি ছোঁড়া গাইছিল, শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেল। সুর লাগিয়েছে খাসা, এ গান না আমিও আগে শুনিনি। জগমোহন আতঙ্কিতভাবে বললেন, আবার গা তো, আবার গা একবার। হিরেমণি আবার ধরল গানটা। জগমোহন শুনে যেন আঁতকে আঁতকে উঠতে লাগলেন। বিড়বিড় করে বললেন, তুমি জগতের মোহন, তার মানে তো আমি। হেরি অবলার দুঃখ ও গুণনিধি, বুঝি গেল তোমার বুক ফেটে, এ তো আমার সম্বন্ধে। কি সর্বনেশে কথা! তবু তুমি ঢুকলে শীত কেটে। আমি কোথায় শীত কেটে ঢুকেছি? হ্যাঁ, খবরদার, এ গান গাইবি তো জিভ ছিঁড়ে দেব। এ গান তোকে কে শিখুলে, সত্যি করে বল। হিরেমণি নিরীহ মুখ করে বলল, বললুম তো, এক ভিখিরি ছোড়া গাইছিল। সে কোথাকার ভিখিরি? তা আমি কি করে জানবো? আমি তো তার ঠিকুজি ঠিকানা রাখিনি। তবে সে আসে মাঝে মাঝে, 2-4 দিন অন্তর। ওরে, কেউ আমার সর্বনাশ করতে চাইছে, কেউ আমার পেছনে লেগেছে, আমার নামে কুচ্ছো রটাচ্ছে। তুই এই গান গাইতে গেলি কেন বল, সত্যি করে বল। ও মা, আমি জানবো কি করে যে এ গানে আপনার ঘুম চটে যাবে? আমি ভাবলুম ভক্তির গান শুনে তাড়াতাড়ি আপনি ঘুমিয়ে পড়বেন, রাত অনেক হলো। ভক্তির গান? অভক্তি, অভক্তি। লোকের ভালো করতে গেলে এই হয়। এ গানের আরো পদ আছে নাকি? হিরেমণি মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ গো, অনেক আছে। পরের লাইনগুলি শুনে জগমোহন সরকার প্রায় তিরিং তিরিং করতে লাগলেন। বিরাট শরীর নিয়ে তিনি একবার ঘরের এদিক আর একবার ওদিক ছুটতে লাগলেন উদ্ভ্রান্তের মতন। চোখ দিয়ে আবার জল গড়াচ্ছে। ধরা গলায় বলতে লাগলেন, গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। কে এমন করলে? বেচা মল্লিক, বাগাড়ম্বর মিত্তির। উফ হিরে, তুই আমায় বাঁচা। হিরেমণি বলল, আমি সামান্য মেয়ে মানুষ, আমি আপনাকে কি করে বাঁচাবো? জগমোহন সরকার হাহাকার করে বললেন, তুই এ গান ভুলে যা, কোনো দিন ভুলেও আর গাইবিনি। তুই 5 জায়গায় মুদ্র গাইতে যাস, কোন দিন তোর মুখ ফুসকে এ গান না বেরোয়, কথা দে আমায়, দিব্যি কর। বাঁ হাতের মধ্যমা থেকে একটি বড় পান্না বসানো আংটি খুলে হিরেমণির কোলে ছুঁড়ে দিয়ে বললেন, এই নে, ওরে তুই এই গান ভুলে যা। হিরেমণি ভালো মানুষের ঝিয়ের মতন বলল, আপনি হুকুম করছেন, এর চেয়ে আর বড় কথা কি? গাইব না, কোনো দিন এই গান আর মনেও আনবো না। এই গানের মধ্যে যে এত, তা আমি জানবো কি করে? তুই না হয় গাইবি না, কিন্তু সেই ভিখিরি ছোড়া, তার আমি কি করে মুখ আটকাবো বলুন? তুই বললি না সে আসে মাঝে মাঝে। তা আসে, এবার এলেই তাকে চেপে ধর, তাকে মুখ সামলে থাকতে বলবি, নইলে তাকে ভয় দেখাবি, আমি তাকে গাড়দে পুড়ে দেবো, বুঝলি? হ্যাঁ, বুঝলুম। কোটের 2 পকেটে হাত ঢুকিয়ে 2 মুঠো টাকা বার করে জগমোহন সরকার ছুঁড়ে দিলেন হিরেমণির দিকে। বললেন, এই নে, আরো নে, আমার মুখ রক্ষে কর। তবু তুমি ঢুকলে শীত কেটে? ওরে বাপরে বাপ, কি সাংঘাতিক কথা! আমার মতন একটা মানি লোক। হিরেমণি বলল, আপনি অত ছটফটাচ্ছেন কেন? শুয়ে পড়ুন, এবার ঘুমন।
জগমোহন সরকার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, আর আমি শুয়েছি, ঘুম আমার মাথায় উঠে গেছে, আমার সর্বাঙ্গ জ্বলছে, ভোর হতে আর দেরি নেই বোধহয়, আমি গঙ্গা চান করে তবে বাড়ি ফিরব। আর একটুও অপেক্ষা করলেন না জগমোহন সরকার। দরজা খুলে অন্ধকারের মধ্যেই দুপদাপ করে নেমে গেলেন সিঁড়ি দিয়ে। তারপর বাইরে শোনা গেল তার জুড়ি গাড়ির শব্দ। দরজা ঠেলে এ ঘরে এসে রাইমোহন একেবারে হেসে আকুল। হিরেমণিও হাসতে লাগলো। একটা গানে যে এরকম প্রতিক্রিয়া হবে তা হিরেমণি কল্পনাও করতে পারেনি। রাইমোহন বলল, দেখলি হিরে, দেখলি কেমন ওষুধ ধরেছে? হিরেমণি বলল, ইস, মনে বড্ড দাগা পেয়েছেন গো, কাটা পাঁঠার মতন ছটফটাচ্ছিলেন মানুষটা। রায়মোহন বলল, হবে না, ওই শীত কাটার কথাটাতে আঁতে ঘা লেগেছে যে, সত্যি যে শীত কাটে। সে কি গো, এত বড় একটা মানুষ! রেখে দে তোর বড় মানুষ, ও একটা পিশাচের অধম, ফিমেল উদ্ধারের নাম করে ভদ্রলোকের বাড়িতে ঢুকে জাতকুল নষ্ট করছে। এক ব্রাহ্মণের বিধবা একটি মাত্র ছোট মেয়ে আছে তেনার, সেই মেয়েকে অন্ধকার থেকে আলোয় আনবার জন্য মেয়ের মায়ের সর্বনাশ করে দিলে গো। আমি জানি, সব জানি, এতেই কি হয়েছে? ওকে নিয়ে আরো একটা গান বেঁধেছি, সেটাও তোকে শিখিয়ে দেব ক্ষণ। হিরেমণি বলল, অমন গান দ্বিতীয়টি শুনলে উনি আর ইদিক পানে আসবেনই না। রাইমোহন বলল, আসবে, 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 যত বেশি শুনবে ততই বেশি জ্বলে পুড়ে আসবে। শুধু যোগু সরকার কেন, বেচা মল্লিককে নিয়েও একটা গান বাঁধা হয়ে গেছে আমার, এবার কারুককে ছাড়বো না। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বর্ণাঢ্য কালজয়ী উপন্যাস সেই সময় অষ্টবিংশ পর্ব। উপন্যাসটি ধারাবাহিকভাবে একটি পর্ব আকারে আসছে। সেই সঙ্গে আমি এই চ্যানেলে আরও একটি উপন্যাস পাঠ করছি। বিভূতিভূষণের কলমের অনন্য সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। আশা করি আমার পাঠ আপনাদের ভালো লাগছে। আমি সুদেষ্ণা। আমার এই সাহিত্য সংলাপ ইউটিউব চ্যানেলে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস পাঠ করে আপনাদের শুনিয়ে থাকি। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। কমেন্ট সেকশনে সকলের মূল্যবান মতামত জানাবেন। আমার পাঠ যদি আমার শ্রোতা বন্ধুদের ভালো লাগে, সেটিই আমার সাহিত্য সংলাপের সার্থকতা। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, নাম অনুভূতির অবকাশে। সেখানে আমি পাঠ করে শোনাই ছোট ছোট গল্প, কবিতা, ভালোবাসা, ভালো লাগা, জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা। যদি আপনাদের সেরকম পাঠ শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একবার ঘুরে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই সেখানেও বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দুটি চ্যানেলেই নিজেদের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে সব সময় মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।